নমস্কার বন্ধুরা, জয়তী চ্যাটার্জি মনোজিতার আরো একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। যারা আমার গুরুজন, তারা আমার শ্রদ্ধা জানবেন। আমার ছোট ছোট ভাই বোন যারা, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্ষমা বা ফরগিভনেস। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলো আমরা প্রত্যেকেই পড়েছি, জীবনে হয়তো ভাব সম্প্রসারণও করেছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তব্যে কোটেশন হিসেবে ব্যবহার করেছি। কিন্তু এই শব্দগুলো যে গভীর অন্তর্নিহিত অর্থ রয়েছে তা কি সত্যি হৃদয়ঙ্গম করে জীবনে প্রয়োগ করতে পেরেছি? যতই যুগে যুগে আধ্যাত্মিক বিভিন্ন ব্যক্তিত্ব বারবার একটা কথা বলে গেছেন যে ক্ষমা পরম ধর্ম, আমরা কিন্তু আমাদের জীবনে সত্যি ক্ষমা অনায়াসে করতেই পারি। এবার এই ক্ষমাটা কেন করতে পারি? আমরা কি চাই না ক্ষমা করতে? হয়তো চাই, কিন্তু আমরা করে উঠতে পারি। কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের যখন কাউকে ক্ষমা করার প্রয়োজন হয় বা মনে করি ক্ষমা করব, আমরা সাথে সাথে এটা ভাবতে শুরু করি কাউকে ক্ষমা করা মানে সেই ব্যক্তির ঘটানো অন্যায়, অবিচার বা কোনো ভুল কাজকে মেনে নেব। আমি তার সমস্ত ভুলকে মেনে নিলাম বলে তাকে ক্ষমা করে দিলাম। এবং এই যে পারসেপশন ফরগিভনেস কে ঘিরে আমাদের রয়েছে, যে কারণে আমরা চাইলেই কিন্তু ক্ষমা করতে পারি না। আজ আমার আলোচনায় আমি ক্ষমা বা ফরগিভনেস একটা অন্য দিক, অন্য পারসেপশন নিয়ে কথা বলবো। হতে পারে আজকের এই টপিক বা আজকের আমার এই আলোচনা শুনে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমন আছেন যারা দীর্ঘদিন ধরে ক্ষমাহীনতা নিয়ে রয়েছেন, তার থেকে নিজেদের মুক্তি পাবেন বা মুক্তি দিতে সক্ষম হবেন। যাই, ব্যাপারটা কি হচ্ছে, সাধারণত ক্ষমা করার প্রয়োজন সেই মানুষকে যে মানুষটি আমাদের সাথে অন্যায় করছে, তাই তো? হতে পারে কেউ আমাকে ঠকিয়েছেন, কেউ বিশ্বাসঘাতকতা করেছেন, কেউ আমার নামে কুৎসা রটিয়েছেন বা বিভিন্ন অপমানজনক পরিস্থিতি তৈরি করেছেন। সেটা তিনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায়টার কথা ভাবলেই আমার ভেতরে ভেতরে রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, দুঃখ হচ্ছে এবং তার সাথে একটা প্রশ্ন মাথায় আসছে, এই মানুষটা কি করে আমার সাথে এমনটা করল? তার কারণ হচ্ছে, দেখবেন বন্ধুরা, জীবনে যারা আমাদের অল্প পরিচিত বা অপরিচিত, তারা কিন্তু আমাদের সাথে অন্যায় করলেও আমাদের কিছু যায় আসে, তাই না? সাধারণত তারা অন্যায় করেনও না, করলেও খুব একটা কিছু যায় আসে। আমরা খুব গভীর কষ্টে ভুগি, মানসিক ভাবে ভীষণভাবে মনোকষ্টে ভুগি, রাগ হয়, দুঃখ হয়, অভিমান হয়, অপমান লাগে। সেই মানুষদের কাছ থেকে অপমানজনক ব্যবহার পেলে যারা আমাদের ভীষণ আপনজন, আর তাদেরকেই আমরা ক্ষমা করতে পারি না। এবার মনে করুন, আপনার বা আমার খুব ঘনিষ্ঠ পরিচিত একজন ব্যক্তি, যার সাথে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, কেউ আমার বিশ্বাস ভাঙবেন বা বিশ্বাসঘাতকতা করবেন আমার সাথে, তার আগে তাকে আমার বিশ্বাসযোগ্য হতে হবে, পরিচিত হতে হবে, আপনজন হতে হবে। আর আপনজন হতে গেলে তার সাথে আমার একটা মানসিক বন্ধন ধরবে এবং ডেফিনেটলি সেই বন্ধনটা খুব পজিটিভ বন্ধন হবে। তাকে মেবি আমি একটা সময় বিশ্বাস করতাম,
ভালোবাসতাম, ভরসা করতাম, শ্রদ্ধা করতাম, অনেক ভালো ভালো ফিলিং তাকে ঘিরে আমার ছিল, তাই তো? এবার ঘটনাচক্রে কোনো এক সময় দেখা গেল সেই একদা বিশ্বাসভাজন ব্যক্তিটি বিশ্বাসহীনতার কাজ করছেন আমার সাথে। এবার আমি ভীষণভাবে আহত, মানসিকভাবে ভীষণভাবে জর্জরিত। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, কষ্ট পাচ্ছি। আমি প্রথমত তো বিশ্বাসই করতে পারবো না যে ওই ব্যক্তি কেন আমার সাথে, কি করে এটা করতে পারবে। এতদিনের সম্পর্ক, এত আহ মনের কথার আদান প্রদান করেছি, মেবি অনেক সময় তার বিপদে আমি পাশে দাঁড়িয়েছি, সে আমার বিপদে সে পাশে দাঁড়িয়েছে। আজকে হঠাৎ সে এরকম বিশ্বাসঘাতকতা কি করে করলো আমার সাথে? আমি তো ফার্স্ট অ্যাকসেপ্টই করতে পারবো। এরপর যে জায়গাটা আসবে, যখনই আমি তার কথা ভাববো তখনই কিন্তু আমার খারাপ লাগা তৈরি হবে, আমার রাগ হবে, আমার দুঃখ হবে, আমার অপমান লাগবে। এবং মজার কথা কি জানেন, ক্ষমা যে শুধু আমরা অপর পক্ষকে করতে পারি না এমনটা নয়, আমরা কিন্তু নিজেকেও করতে পারি। যেমন এইরকম অবস্থায় দাঁড়িয়ে মনে হবে আমি বড্ড বোকা, আমার বা আমি সরল, আমার সরলতার সুযোগ নিয়ে, আমার বোকামি সুযোগ নিয়ে ওই ব্যক্তি আমাকে ঠকিয়ে গেল, আমার নিজের জন্যই এমনটা হলো। তাহলে ইকুয়ালি আমি রাগ ওই ব্যক্তির উপরেও করছি, বিরক্ত ওই ব্যক্তির উপরেও হচ্ছি, সাথে সাথে আমি নিজের উপরেও হচ্ছি। এই একটা আবেগে টানাপোড়েন চলছে। এবার মনে করুন সেই একদা বিশ্বাসভাজন ব্যক্তিটি আমার বাড়ির পাশে থাকতো। আমি বাড়ি ছেড়ে, যে অঞ্চলে বাড়ি ছিল আমার, সেই অঞ্চলটিকে ছেড়ে অনেক দূরে বাড়ি করলাম, বা ওই রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্যে গিয়ে থাকলাম, বা রাজ্য ছেড়ে দিয়ে আমি ওই দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকলাম। বলুন তো, এই যে আমি জায়গা পরিবর্তন করলাম, আমি আমার নিউরনটাকে তো আগের জায়গায় রেখে যেতে পারলাম। আমি যেখানেই যাচ্ছি আমার নিউরন আমার সঙ্গে যাচ্ছে। যখন নিউরন সঙ্গে যাচ্ছে তার মানে আমার মন, মানসিকতা, স্মৃতি সবকিছুই আমার সঙ্গে যাচ্ছে। এবং সেখানে গিয়ে আমি যে ওই আগের ব্যক্তিটিকে ভুলে যাবো সেটা সম্ভব নয়, আমি তার কথা ভাববো। এবার এই ব্যক্তির প্রতি আমার মনে ভীষণ রকম ভাবে বিতৃষ্ণা রয়েছে। এই ব্যক্তি একজন ট্রিগারের কাজ করছে, যার কথা ভাবলেই আমার বিতৃষ্ণা তৈরি হচ্ছে। কোন ব্যক্তি? এমন একজন ব্যক্তি, আগে যার কথা, যখন তার সঙ্গে আমার সম্পর্ক ঠিক ছিল, সুস্থ ছিল, তখন যখন তার কথা আমি ভাবতাম আমার ভালো লাগতো, তাই না? নিজেকে ভীষণ সম্পূর্ণ মনে হতো। বন্ধুত্বের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, নিরাপত্তার সম্পর্ক, নির্ভরতার সম্পর্কে কথা ভেবে নিজেকে ভীষণ লাকি মনে হতো যে আমার একজন খুব ভালো বিশ্বাসযোগ্য একজন মানুষ আছেন যিনি আমার পাশে সব সময় আছেন। এখন কি হচ্ছে, যেহেতু ক্ষমাহীনতার জায়গায় এসছে, সেহেতু এই একই ব্যক্তির কথা ভাবলে আর কিন্তু আমার ভালো কোনো ফিলিং তৈরি হয় না। এখন আমার মন জুড়ে কেবলমাত্র বিতৃষ্ণা, ঘৃণা, রাগ, দুঃখ, অপমান বোধ, তাই তো? তাহলে কি হলো, যে বন্ধন একদিন পজিটিভ বন্ধনে বাঁধা ছিল, সেই বন্ধনটা কিন্তু রয়েছে, বন্ধনটা কিন্তু কাটেনি। কারণ আমার মন, আমার স্মৃতি সবকিছুই আমার সঙ্গে আছে। শুধুমাত্র যে বাঁধনে আমি পজিটিভ ভাবে বাঁধা ছিলাম, সেই বাঁধনটা আচমকা নেগেটিভ হয়ে গেছে। ভালোবাসার বন্ধন, নিরাপত্তার বন্ধন, বিশ্বাসের বন্ধনটা আজকে রূপান্তরিত হয়েছে ঘৃণা, অবিশ্বাস, রাগ, প্রতিহিংসা, এইসবের বন্ধন। তাই তো? আমরা শুভ শক্তিকে সাদার সাথে তুলনা করি, অশুভ শক্তিকে কালো রঙের সাথে তুলনা করি। তাহলে এক অদৃশ্য বন্ধন, যেটা একসময় সাদা সুতোয় মেবি বাঁধা ছিল, সাদা মালা দিয়ে বাঁধা ছিল, সেটা হঠাৎ কালো মালাতে পরিণত হচ্ছে। বন্ধনটা কিন্তু একই আছে। আশা করি আমি বুঝাতে পেরেছি কি বলতে চাইছি আমি আপনাদের।
তাহলে লাভটা কি বলতো? যিনি আপনার কাছাকাছি ছিলেন শারীরিক ভাবে, মেবি পাশের বাড়িতে থাকতেন বা একই পরিবারের মানুষ, তার সঙ্গে যখন ভালো সম্পর্ক ছিল, যে বন্ধনটা ছিল, সেই বন্ধনটা যখন নেগেটিভ বন্ধনে পর্যবসিত হলো, নেগেটিভ বন্ধনে পরিবর্তিত, নেগেটিভ বন্ধনে জিনিসটা পরিবর্তিত হলো, আপনি যদি তার থেকে শারীরিক ভাবেও দূরে দূরে যান, মানসিক ভাবেও দূরে যেতে পারবেন না। ওই একই বন্ধন আপনি যেখানে যাবেন সেখানেই বহন করবেন। আপনি তার কথা ভেবে রেগে যাচ্ছেন। আমরা যখন রাগ করি, আমাদের নিজেদের অজান্তে আমাদের শরীরে না কিছু রাসায়নিক বিপ্লব ঘটে যায়। ব্লাড প্রেশার হাই হতে পারে, আমার ডাইজেস্টিভ সিস্টেমে অসুবিধে হতে পারে, আমার ইমিউনিটির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এবং এই জিনিসগুলো রেগুলার যখন হতে থাকবে, তখন আমার শরীরে কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। এক, আমার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড সুগার হতে পারে, আমার অস্টিওপোরোসিস হতে পারে, এমনকি ক্যান্সারের মতো রোগও আমার হতে পারে আমি যদি রেগে যেতে থাকি অল টাইম। এবং এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে রোজ রোজ প্রতিনিয়ত ওই মানুষটার মুখ মনে করে রেগে যাওয়াটা, ওটা যদি আবার প্যাটার্নে পরিণত হয়, তাহলে কিন্তু রাগ হয়ে যাওয়াটা আমার স্বাভাবিক স্বভাবে পরিণত হবে। আর সেটা কিন্তু ওই মানুষটার কোনো ক্ষতি করবে, কার করবে? আমার। আমি যদি অপমানিত বোধ করি, আমি যদি লাঞ্ছিত বোধ করি, আমার ভেতরে যদি ঘৃণা আসে, আমার ভেতরে যদি অবিশ্বাস আসে, কি হবে? ভবিষ্যতে কোনো সুস্থ সম্পর্ক কারোর সঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা হলেও বা সম্পর্ক তৈরি হলেও সেই সম্পর্ককে আমি মেনটেন করতে পারবো না, কারণ আমার অবচেতনে আমার অভিজ্ঞতা বলছে সুস্থ সম্পর্ক হওয়া সম্ভবই নয়। এই পৃথিবীতে কেউই আপন নয়। প্রত্যেকটা মানুষ বসে আছে মানুষের সরলতার সুযোগ দিয়ে তাকে ঠকানোর জন্য। যে অত্যন্ত আপন সেও আসলে আপন নয়। আজকে যে আপন, কালকে সে পর হয়ে যাবে। সবটাই লোক দেখানো। মানুষ মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই বেশি। আমার কিন্তু কি হবে? ব্যাক অফ দ্য মাইন্ড, সাবকনসিয়াসে এই আবেগগুলো চলবে, এবং সেই আবেগ, সেই পুরনো অভিজ্ঞতা থেকে আমি বহন করে নিয়ে যাচ্ছি, এবং সেই আমার ইমোশন, সেই আমার অনুভূতি, সেই আমার আবেগ, সেই আমার ফিলিং আমার আগামী জীবনটাকেও কন্ট্রোল করবে। এবং যেহেতু আবেগগুলো নেগেটিভ, তাই আমার জীবনটাও নেগেটিভলি রিফ্লেক্টেড হবে আমার লাইফ। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পারছেন যে কাউকে, কারোর প্রতি যদি আমার রাগ, যদি কারোর এমন অন্যায় আচরণ যা আমি মেনে নিতে পারছি না, সেই মানসিকতা বহন করা মানে সব থেকে বেশি ক্ষতি আমি কার করছি? আমার নিজের। এবার আপনি বলুন তো বন্ধু, একজন ব্যক্তি তার প্রতি রাগ পুষে রাখা, তাকে ক্ষমা করতে না পারে, তার প্রতি প্রচুর পরিমাণে ঘৃণা, বিদ্বেষ, বিতৃষ্ণা পোষণ করে রাখা, তার যা বোঝা, এবং সেই বোঝার কনসিকুয়েন্স কি? আমার নেগেটিভ জীবন, জীবনে সুস্থ সম্পর্ক না গড়ে উঠতে পারা, আমার ক্যারিয়ারের দিকে ক্ষতি হওয়া, আমার অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হয়, সর্বোপরি আমার স্বাস্থ্যের দিক থেকে ক্ষতির মুখোমুখি হওয়া। তাই তো? এত কিছু স্যাক্রিফাইস করা যাবে? উচিত? আসল সমস্যা এটাই, আমরা
যখন ক্ষমা করার প্রশ্ন আসে, আমরা মনে করি ক্ষমা করলাম করে আমরা সামনের মানুষটাকে উদ্ধার করে দিলাম। ব্যাপারটা একেবারেই তা না। ক্ষমা করলাম, আমার ক্ষমা করার সাথে সামনের মানুষটার অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নেই। ক্ষমা আমি করব নিজের জন্য। ওই যে বললাম বিরাট একটা বোঝা, সেই বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে ক্ষমা করা শিখতে হবে। প্রচন্ড গরম পড়েছে, প্রখর রোদ্দুর থেকে আপনি ঘুরে এলেন, বাড়িতে ঢুকলেন, ঢুকে ফ্যানটা অন করলেন, আপনি দরদর করে ঘামছেন, ফ্যানটাকে অন করলেন বা এসিটাকে অন করলেন, করে যে বসলেন, এই যে এসি অন করলেন বা ফ্যানটা অন করলেন, বাইরের ওয়েদারকে ঠিক করার জন্য করলেন না তো। কেন করলেন? নিজে কমফোর্ট পাওয়ার জন্য। আপনার প্রচন্ড কষ্ট হচ্ছিল, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এসিটা অন করেছেন, তাই তো? ক্ষমা করা ব্যাপারটাও ঠিক তাই। আপনি কাউকে ক্ষমা করছেন কি করছেন না, তাতে সেই ব্যক্তির কিছু যাচ্ছে আসছে না। আপনার কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে শুধু ক্ষমা করতে না পারার কারণে। ঠিক আছে, আজকে আশা করি আমি যে আলোচনা করলাম, সেই আলোচনার দ্বারা আপনারা ফরগিভনেস এর একটা অন্য পারসেপশন পেলেন, একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে ক্ষমা ব্যাপারটাকে নিয়ে আশা করি আপনারা ভাববেন এবং চেষ্টা করবেন জীবনে এমন যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে যে অভিজ্ঞতার সাথে জড়িত মানুষটিকে আজও ক্ষমা করে উঠতে পারছেন না, যার কথা ভেবে হৃদয়ে বোঝা অনুভব করছেন, হয়তো তাকে ক্ষমা করতে পারবে। চেষ্টা করুন। আর আরেকটা কথা কি জানেন, হয়তো মনে হবে কাজটা সহজ নয়। কি জানেন, জীবনে যে জিনিসগুলো খুব সহজ হয় না, তার কনসিকুয়েন্স কিন্তু খুব কঠিন হয়। যে কাজগুলো সহজ হয় না, করতে ইনিশিয়ালি খুব কষ্ট হয়, তারই ফলাফল ভালো হয়। তাই অভ্যেস করুন বন্ধুরা, ক্ষমা করতে। এমন ক্ষমা পরম ধর্ম। আর আজকের আলোচনা থেকে নিশ্চয়ই এইটুকু বুঝে গেলেন, কাউকে ক্ষমা করতে না পারা মানে, কারোর প্রতি প্রতিহিংসা পুষে রাখার মানে, রাগ পুষে রাখার মানে, বাংলা একটা প্রবাদ আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, এটা ঠিক তাই। তোরা একদম কারোর প্রতি এত ভারী ভারী নেগেটিভ ফিলিং রেখে নিজেকে শারীরিক মানসিক ভাবে জর্জরিত না করে, তার থেকে অনেক সহজ কাজ ক্ষমা করুন। ঠিক আছে, সেই ব্যক্তির সঙ্গে আর যোগাযোগ রাখতে হবে না, তাকে আর বিশ্বাস করতে হবে না। আমি কিন্তু এটা বলিনি যে ক্ষমা করে দিন মানে তার সঙ্গে দেখা করে তাকে আপনি ক্ষমা করে দিচ্ছেন। আপনি দূর থেকে ক্ষমা করে দিন তাকে, ঠিক আছে বাবা যা করেছো বেশ করেছো, আমি ক্ষমা করি, কিন্তু বন্ধুরা একটা ছোট্ট এক্সারসাইজ আজকে আমি আপনাদের করাবো। যারা ফরগিভনেস করবেন তাদের হয়তো ছোট্ট মেডিটেশনটা একটু হলেও সাহায্য করতে পারে। এমনিতেই আমার সেশনে আমি ফরগিভনেস এর উপর আলাদা করে সেশন নিয়ে আমার ওয়ার্কশপ থাকে, সেটা তো এখানে বলা সম্ভব নয়, তাও আমি চেষ্টা করছি আপনাদের এইটুকু সাহায্য। তো আমরা প্রসেসে যাব। যেরকম ভাবে আছেন, যদি বারবার একটা কথা বলি, এই ভিডিওটি ইউটিউবে যাবে, সুতরাং আপনি যদি এমন কোনো স্থানে থাকেন, হয়তো রাস্তায় আছেন, কানে হেডফোন দিয়ে শুনছেন, সেক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা করবেন। এক্সারসাইজটা করতে গেলে শান্ত পরিস্থিতিতে, শান্ত পরিবেশে, কমফোর্টেবল সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে। এমন যারা যারা বাড়িতে আছে এবং এক্সারসাইজ করার স্থিতিতে আছে, তারা আমার কথা শুনে পরবর্তী স্টেপগুলো করুন। আর যারা বাইরে আছে তারা বাড়ি ফিরে তারপর এটা আরামদায়ক পজিশনে বসুন।
নিজের শ্বাসের দিকে নজর রাখুন। গভীরভাবে শ্বাস নেবেন এবং আস্তে আস্তে করে শ্বাস ছেড়ে দেবেন। শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে দেবেন, শ্বাস নেবেন, শ্বাস। এরকম ভাবে হাত দুটো আপনার হার্টে রাখুন। এবার আপনার হার্টে হাত রেখে নিজের হার্ট বিট, হৃদস্পন্দন অনুভব করতে করতে সেই ব্যক্তির মুখ মনে করুন যাকে আপনি ক্ষমা করতে পারেননি। এই ব্যক্তি, তার ব্যবহার গভীরভাবে ভাবুন। যত ভাববেন হতে পারে আপনার মানসিকভাবে কষ্ট হতে পারে। রিল্যাক্স। আবার গভীরভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। মানুষের মুখ মনে করুন। মনে তাকে বলুন, আজ এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমার আমার যে নেগেটিভ বন্ধন রয়েছিল সেই বন্ধন থেকে নিজেকে মুক্তি দেওয়ার। আজ এই মুহূর্ত থেকে আমি নিজে সেই বন্ধন থেকে নিজেকে মুক্ত করছি এবং তোমাকেও মুক্তি দিচ্ছি। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। Now go with love and grow with love. Go with love and grow with love. Go with love and grow with love. এবার হাতে হাত রেখে বলুন নিজের নাম স্মরণ করে। যেমন আমার নাম জয়তী, আমি নিজেকে বলবো, জয়তী আমি তোমাকে খুব ভালোবাসি। তাই ভালোবাসার সম্পর্কের জন্য, বিশ্বাসের সম্পর্কের জন্য আমার অন্য কাউকে প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো, সারা জীবন আছি। আমি তোমাকে ভালোবাসি তুমি যেমন, তোমার সমস্ত অপূর্ণতা, পূর্ণতা, তোমার যোগ্যতা, অযোগ্যতা, সমস্ত কিছুকে আমি গ্রহণ করছি এবং তোমাকে ভালোবাসি। এবার নিজের কাঁধে নিজের মাথাটা এইভাবে রাখুন এবং গভীর ভাবে নিজেকে জড়িয়ে ধরুন। নিজের সাথে নিজেকে একাত্ম করে দিন।
আজ এই প্র্যাকটিস দ্বারা আপনি নিজেকে মুক্ত করলেন অনেক দিন ধরে হৃদয়ে রেখে দেওয়া নেগেটিভ ইমোশন। আর আস্তে আস্তে হাত পরস্পর বসবেন এবং নিজেদের হাতের তালুটা চোখের উপরে রাখবেন। আর ধীরে ধীরে নিজের চোখ, আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের এক্সারসাইজ। যদি এই ভিডিওটা আপনাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে যদি নতুন কোনো দর্শক শ্রোতা বন্ধু স্ক্রল করতে করতে এই চ্যানেলে এসে দাঁড়িয়ে যান, ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওয়ে। সবাই খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সব সময় শান্তিতে প্রাচুর্যতার মধ্যে থাকুন। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সব সময় সব